আমাদের হাতে গাইবান্ধায় দেওয়া একটা রাজনৈতিক বক্তৃতার অংশ বিশেষ এসেছে। এটা 10 দলীয় একটা নির্বাচনী জোটের নেতার ভাষণ। সাধারণত এই ধরনের বক্তৃতাগুলোকে আমরা ভোটের আগে দেওয়া কিছু মানে প্রতিশ্রুতির তালিকা হিসেবেই দেখি। কিন্তু এই ভাষণটা পড়ার পর আমার মনে একটা প্রশ্ন এসেছে, এর আসল উদ্দেশ্যটা কি? শুধু ভোট চাওয়া, নাকি এটা উত্তরবঙ্গের মানুষের জন্য একটা সম্পূর্ণ নতুন রাজনৈতিক পরিচয় তৈরি করার চেষ্টা? চলুন না, এই আলোচনাতে আমরা বরং সেটাই একটু খুঁজে দেখি। হ্যাঁ, প্রশ্নটা একদম ঠিক জায়গায়। কারণ দেখুন, এই ভাষণটা এটা কিন্তু শুধু কয়েকটা কথার কথা না। এর ভেতরে অনেকগুলো স্তর আছে। স্তর আছে। একদিকে যেমন খুব স্পষ্ট কিছু প্রতিশ্রুতি আছে, তেমনি অন্যদিকে আছে আবেগ, জাতীয়তাবাদ আর এক ধরনের নৈতিক আহ্বানের মিশ্রণ। আচ্ছা। এটাকে যদি শুধু একটা সাধারণ নির্বাচনী ভাষণ হিসেবে দেখা হয়, তাহলে এর ভেতরের কৌশলগুলো হয়তো চোখ এড়িয়ে যাবে। আমার তো মনে হয় এখানে প্রত্যেকটা শব্দ খুব ভেবেচিন্তে ব্যবহার করা হয়েছে। একটা নির্দিষ্ট মনস্তাত্ত্বিক প্রভাব তৈরির জন্য। একদম। তিনি গত ৫.৫ দশকের শাসন ব্যবস্থাকে বলছেন ফ্যাসিবাদ। হুম। রাজনীতিতে এই শব্দের ব্যবহার তো নতুন কিছু না, কিন্তু এখানে এত সরাসরি আর আক্রমণাত্মকভাবে এটা বলার পেছনের কৌশলটা ঠিক কী হতে পারে? এখানে কৌশলটা হলো একে যাকে বলে মরাল পোলারাইজেশন বা নৈতিক মেরুকরণ তৈরি করা। নৈতিক মেরুকরণ। হ্যাঁ, যখন একজন বক্তা ফ্যাসিবাদ শব্দটা ব্যবহার করেন, তখন তিনি আর শুধু একজন রাজনৈতিক প্রতিপক্ষ থাকেন না। তিনি নিজেকে একটা অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়ানো নৈতিক যোদ্ধা হিসেবে তুলে ধরেন। আচ্ছা, আচ্ছা। এর ফলে কি হয়, ভোটারদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। তখন আর দুটো রাজনৈতিক দলের মধ্যে তুলনা করার ব্যাপার থাকে না। তখন বিষয়টা হয়ে দাঁড়ায় ভালো আর মন্দের মধ্যে একটাকে বেছে নেওয়া। ঠিক তাই। আর দেখুন, উনি বলছেন, আমরা আর সেই শাসন দেখতে চাই না। এই সহজ বাক্যটা সেই মেরুকরণকে আরও স্পষ্ট করে তোলে। কিন্তু এই ধরনের একটা চরণপন্থী ভাষা ব্যবহার করার একটা ঝুঁকিও তো থাকে, তাই না? অবশ্যই থাকে। এটা কি মধ্যপন্থী বা নিরপেক্ষ ভোটারদের দূরে ঠেলে দিতে পারে না? মানে যারা হয়তো পরিস্থিতিকে এতটা সাদাকালো হিসেবে দেখতে চান না? ঝুঁকি তো আছেই, কিন্তু আমাদের বুঝতে হবে এই ধরনের ভাষণের প্রথম উদ্দেশ্য কিন্তু সবসময় দোদুল্যমান ভোটারদের আকৃষ্ট করা নাও হতে পারে। তাহলে? অনেক সময় এর মূল লক্ষ্য থাকে নিজের দলের কর্মী সমর্থকদের উদ্দীপ্ত করা, তাদের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করা। আর এখানে দেখুন, উনি গণভোটের সাফল্যকে সাধারণ নির্বাচনের সাফল্যের সাথে জুড়ে দিচ্ছেন। হ্যাঁ, এটা আমি খেয়াল করেছি। এর মাধ্যমে উনি বলছেন যে প্রথম যুদ্ধকে আমরা জিতেছি, এখন চূড়ান্ত লড়াইটা বাকি। এর সাথে যখন জুলাই শহীদদের প্রতি সম্মান জানানোর মতো আবেগঘন বিষয় যুক্ত হয়, তখন এটা আর নিছক রাজনৈতিক বক্তৃতা থাকে না, এটা একটা নৈতিক সংগ্রামে পরিণত হয়। বাহ! এই যে দেশের ভেতরে রাজনীতিতে একটা আমরা বনাম ওরা পরিস্থিতি তৈরি করা হলো, তারপরে কিন্তু বক্তা বিষয়টাকে জাতীয়তাবাদের একটা বড় প্রেক্ষাপটে নিয়ে যাচ্ছেন। হুম। উনি বলছেন, বাংলাদেশে আমরা কোনো আধিপত্যবাদের ছায়া দেখতে চাই না, বা আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না। আমার প্রশ্ন হল, গাইবান্ধার মতো একটা স্থানীয় নির্বাচনী প্রচারণায় এই আন্তর্জাতিক বা জাতীয় সার্বভৌমত্বের বার্তা এটা কতটা কার্যকর? এটা একটা চমৎকার প্রশ্ন। কারণ এখানেই স্থানীয় ইস্যুর সাথে জাতীয় আবেগকে জুড়ে দেওয়ার একটা ক্লাসিক কৌশল আমরা দেখতে পাই। কিভাবে? দেখুন, উত্তরবঙ্গের মানুষের দৈনন্দিন সমস্যা, যেমন ধরুন নদীর পানি না থাকা বা ফসলের ন্যায্য দাম না পাওয়া, এগুলো তো তাদের জীবনের অংশ। কিন্তু যখন একজন নেতা এই সমস্যাগুলোকে দেশের সার্বভৌমত্ব, জাতীয় সম্মান বা বাইরের শক্তির লাল চক্ষুর সাথে যুক্ত করে দেন, তখন সেই সাধারণ সমস্যাগুলো একটা অন্য মাত্রা পেয়ে যায়। একদম। অর্থাৎ তিস্তা নদীর পানি না পাওয়ার সমস্যাটা তখন আর শুধু দুটো সরকারের কূটনৈতিক ব্যর্থতা থাকে না, না, অরমিতা জাতীয় মর্যাদার উপর আঘাত হিসেবে উপস্থাপিত হয়। ঠিক তাই। তখন একজন সাধারণ কৃষকও অনুভব করেন যে তার ব্যক্তিগত ক্ষতিটা আসলে দেশের বৃহত্তর ক্ষতিরই একটা অংশ। এই কৌশলটা একজন ভোটারকে তার ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে তুলে একটা বৃহত্তর পরিচয়ের সাথে যুক্ত করে। হুম। দেশের ৫৬,০০০ বর্গমাইলের রক্ষক হিসেবে নিজেদেরকে দেখানোর মাধ্যমে জোটটি ভোটারদের বলছে, আমরা শুধু তোমাদের রাস্তা বা কালভার্ট বানিয়ে দেব না, আমরা তোমাদের আত্মসম্মান রক্ষা করব। এই বার্তাটা কিন্তু অনেক বেশি শক্তিশালী।
আর এর একটা দীর্ঘস্থায়ী প্রভাবও থাকে। অবশ্যই। এই যে সার্বভৌমত্ব আর জাতীয়তাবাদের বড় বড় কথা, হুম। এটাকে তো সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। আর আমার মনে হয় বক্তৃতার সবচেয়ে আকর্ষণীয় অংশ সেটাই, যেখানে তিনি এই জাতীয় ইস্যুগুলোকে একেবারে উত্তরবঙ্গের মাটির কাছাকাছি নিয়ে এসেছেন, হ্যাঁ, বিশেষ করে সেখানকার মরে যাওয়া নদীগুলোর প্রসঙ্গে। হ্যাঁ, ওই অংশটা সত্যি অসাধারণ। উনি যখন তিস্তা, ধরলা, করতোয়ারার মতো নদীগুলোকে বলছেন কঙ্কাল, তখন তিনি শুধু একটা ভৌগোলিক বর্ণনা দিচ্ছেন না, না, তিনি একটা অঞ্চলের জীবন্ত সত্তার মৃত্যুর ছবি আঁকছেন। এই কঙ্কাল শব্দটা আমাদের মনে সরাসরি মৃত্যু, অবহেলা আর হাহাকারের একটা ছবি তৈরি করে। ঠিক। যেখানে একসময় জাহাজ চলত, সেখানে এখন নৌকাও চলে না। এই তুলনাটা একটা সোনালী অতীতের সাথে বর্তমানের করুণ অবস্থার পার্থক্যটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। হুম। আমি একটা জায়গায় এসে একটু থামতে চাই। তিনি নদীগুলোকে শুধু কঙ্কাল বলেই থামেননি, বলেছেন এগুলো নাকি উত্তরবঙ্গের রক্তনালী। এই উপমাটার শক্তিটা ঠিক কোথায়? এর শক্তিটা অসাধারণ, কারণ রক্তনালী বা ব্লাড ভ্যাসেল আমাদের জীবন প্রবাহের সাথে সরাসরি যুক্ত। যখন বলা হয় রক্তনালী শুকিয়ে যাচ্ছে, তার মানে দাঁড়ায় শরীরটা ধীরে ধীরে মারা যাচ্ছে। আচ্ছা, এর মাধ্যমে বক্তা খুব সূক্ষ্মভাবে বলছেন যে নদীর মৃত্যু মানে কোনো বিচ্ছিন্ন পরিবেশগত বিপর্যয় নয়, এটা আসলে পুরো উত্তরবঙ্গ অঞ্চলকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। ওহ! এই ধরনের জৈবিক রূপক বা বায়োলজিক্যাল মেটাফর ব্যবহার করলে তা মানুষের মনে যুক্তির চেয়ে অনেক গভীর আবেগ তৈরি করে। এটা আর কোনো পলিসি ডিবেট থাকে না, এটা তখন জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায়। কিন্তু এই ধরনের আবেগী কথা কি রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ নয়? মানে ভোটাররা কি এটাকে বাস্তবতা বিবর্জিত বা নিছক কাব্যিক বিলাপ বলে মনে করতে পারেন না? তাদের তো সমাধান দরকার। অবশ্যই। আর এখানেই বক্তা খুব চতুরতার সাথে আবেগের সাথে পরিকল্পনাকে জুড়ে দিয়েছেন। কিভাবে? উনি আবেগঘন রূপকের ফাঁদে ভোটারদের আটকে না রেখে সাথে সাথে একটা সমাধানের স্বপ্ন দেখাচ্ছেন। উনি বলছেন এই মৃত নদীগুলোকে পুনরুজ্জীবিত করা হবে এবং উত্তরবঙ্গকে একটা কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে। কৃষিভিত্তিক রাজধানী, এই শব্দবন্ধটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু নদী বাঁচানোর প্রতিশ্রুতি নয়, এটা একটা অঞ্চলের অর্থনৈতিক এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতি। ঠিক। আর এর সাথে যখন তিস্তা মহাপরিকল্পনার মতো একটা নকশা পরিকল্পনার নাম জুড়ে দেওয়া হয়, তখন পুরো ব্যাপারটা অনেক বেশি বাস্তবসম্মত এবং বিশ্বাসযোগ্য শোনায়। অর্থাৎ একই সাথে আবেগ এবং যুক্তি, দুই জায়গাতে আবেদন করার চেষ্টা। একদম। এই আঞ্চলিক উন্নয়নের স্বপ্নের পাশাপাশি তিনি আরেকটা নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করেছেন, তরুণ প্রজন্ম। হুম। তিনি খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি। এই বঞ্চনার অনুভূতির কথা বলার পর তিনি কর্মসংস্থানের বিষয়ে একটা বেশ ভিন্নধর্মী প্রস্তাব দিচ্ছেন। তিনি বেকার ভাতার ধারণাকে প্রত্যাখ্যান করছেন। এই কৌশলটাকে আপনি কিভাবে দেখেন? এটিকে আমি বলবো অ্যাসপিরেশনাল ফ্রেমিং, মানে আকাঙ্ক্ষাকে পুঁজি করে বার্তা তৈরি করা। আচ্ছা, এখানে সমস্যাটাকে শুধু বেকারত্ব হিসাবে দেখানো হচ্ছে না, বরং তরুণদের আত্মসম্মান এবং দেশের কারিগর হওয়ার আকাঙ্ক্ষার সাথে জুড়ে দেওয়া হচ্ছে। একটু বুঝিয়ে বলবেন? ভেবে দেখুন, বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি ভোটারকে একজন নির্ভরশীল এবং করুণার পাত্র হিসেবে দেখায়। রাষ্ট্র তাকে দয়া করে কিছু টাকা দিচ্ছে। হুম, ঠিক। অন্যদিকে সম্মানজনক কাজের প্রতিশ্রুতি তাকে দেশের ভবিষ্যতের একজন সক্রিয় অংশীদার হিসেবে তুলে ধরে। এই একটা মাত্র পার্থক্য ভোটারদের মনস্তত্ত্বে বিরাট প্রভাব ফেলে। এবং তিনি আরও বলছেন, বাস্তব শিক্ষা ও দক্ষতা দিয়ে তরুণদের দেশ গড়ার কারিগর বানানো হবে। এই কারিগর শব্দটা আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে। হ্যাঁ, উনি তো কর্মী বা শ্রমিক বলতে পারতেন। কারিগর বলার পেছনে বিশেষ কোনো কারণ আছে কি? নিশ্চয়ই আছে। কর্মী বা শ্রমিক শব্দগুলো মূলত শ্রমের সাথে জড়িত, কিন্তু কারিগর বা আর্টিজান এই শব্দটা দক্ষতা, সৃষ্টিশীলতা, সম্মান এবং নিপুণতার সাথে জড়িত। আচ্ছা, মানে একজন স্রষ্টা। একদম। একজন কারিগর কিছু তৈরি করেন। এই শব্দটা ব্যবহার করে তরুণদের বলা হচ্ছে, তোমাদেরকে আমরা নিছক শ্রমিক হিসেবে দেখি না, আমরা তোমাদেরকে ভবিষ্যৎ বাংলাদেশের স্থপতি বা নির্মাতা হিসেবে দেখি। এই বার্তাটা তরুণদের আত্মসম্মানবোধকে নাড়া দেয়। ঠিক, এবং তাদের নিষ্ক্রিয় গ্রহীতার ভূমিকা থেকে বের করে এনে সক্রিয় নির্মাতার আসনে বসায়।
বেকার ভাতা দিয়ে বেকার তৈরি করতে চাই না, এই কথাটা সেই দর্শনকেই আরও শক্তিশালী করে তোলে। তাহলে আমরা দেখলাম ভাষণে একটা বড় নৈতিক অবস্থান আছে, জাতীয়তাবাদের ছোঁয়া আছে, আঞ্চলিক উন্নয়নের স্বপ্ন আছে, আর তরুণদের জন্য একটা সম্মানজনক ভবিষ্যতের প্রতিশ্রুতিও আছে। হুম। এর বাইরেও তো বেশ কিছু সুনির্দিষ্ট অঙ্গীকার করা হয়েছে, যেমন ধরুন কৃষকদের ন্যায্য মূল্য, চাঁদাবাজি নির্মূল বা প্রতিটি জেলায় মেডিকেল কলেজ। এই ছোট ছোট প্রতিশ্রুতিগুলোকে মূল বার্তার সাথে কিভাবে মেলানো যায়? এই প্রতিশ্রুতিগুলোকে আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হলেও এগুলো আসলে একটা বৃহত্তর ছবির অংশ। তাই হ্যাঁ, আপনি যদি খেয়াল করেন, এগুলোর প্রতিটির মধ্যে একটা সাধারণ সূত্র আছে: ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় ক্ষমতায়ন। যেমন কৃষকদের থেকে মধ্যস্বত্বভোগীদের দূর করা মানে কি? অর্থনৈতিক ক্ষমতা সরাসরি কৃষকের হাতে দেওয়া। নিজ জেলায় মেডিকেল কলেজ বা মানসম্মত শিক্ষা মানে হলো ভালো জীবনের জন্য আর রাজধানীমুখী হতে হবে না। আচ্ছা আচ্ছা, চাঁদাবাজি নির্মূলের প্রতিশ্রুতিও তো স্থানীয় পর্যায়ে নিরাপত্তা আর ব্যবসার স্বাধীনতার বার্তা দেয়। একদম। তার মানে এই সবগুলো প্রতিশ্রুতি মিলিয়ে একটা বার্তা দেওয়া হচ্ছে যে উন্নয়ন বা সুযোগ সুবিধা আর শুধু ঢাকা বা বড় শহরগুলোতে কেন্দ্রীভূত থাকবে না, থাকবে না। তার ছড়িয়ে পড়বে একেবারে তৃণমূল পর্যন্ত। ঠিক তাই। এটা রাজধানী কেন্দ্রিক উন্নয়ন মডেলের একটা নীরব সমালোচনা। এর মাধ্যমে একটা বিকল্প মডেলের কথা বলা হচ্ছে, যেখানে প্রত্যেকটা জেলা স্বাবলম্বী হবে। আর এই কাঠামোর মধ্যেই নারীদের বিষয়টা উত্থাপন করা হয়েছে, যা বেশ প্রণিধানযোগ্য। হ্যাঁ, নারীদের সম্মান ও নিরাপত্তার কথা বলার পাশাপাশি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের উদাহরণ টেনে তাদের রাষ্ট্র গঠনে অংশগ্রহণের কথা বলা হয়েছে। হুম। এখানে একই সাথে প্রগতিশীলতা এবং ধর্মীয় অনুষঙ্গ দুটোই ব্যবহার করা হয়েছে। এবং এটা একটা অত্যন্ত সুচিন্তিত কৌশল। এর মাধ্যমে বক্তা দুটো ভিন্ন ধরনের ভোটার গোষ্ঠীকে একই সাথে বার্তা দিচ্ছেন। কিভাবে? একদিকে ধর্মীয় উদাহরণ ব্যবহার করে উনি রক্ষণশীল ভোটারদের এই বলে আশ্বস্ত করছেন যে নারীর ক্ষমতায়ন মানে নিজস্ব সাংস্কৃতিক বা ধর্মীয় মূল্যবোধ থেকে সরে যাওয়া নয়। আর অন্যদিকে অন্যদিকে রাষ্ট্র গঠনে অংশগ্রহণের কথা বলে তিনি আধুনিক ও প্রগতিশীল ভোটারদেরও সমর্থন আদায়ের চেষ্টা করছেন। এটা নিরাপত্তা এবং অংশগ্রহণ, এই দুটো ধারণাকে এক সুতোয় বাঁধার একটা চেষ্টা, যা বিভিন্ন বিচারধারার মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে। তাহলে আমাদের শুরুর প্রশ্নে ফিরা যাক। সব মিলিয়ে এই ভাষণটি শোনার পর কি মনে হচ্ছে? এটা কি শুধুই কিছু প্রতিশ্রুতির ফুলঝুরি, নাকি এর চেয়েও বেশি কিছু? আমার তো মনে হয় এটা পরিষ্কারভাবে প্রতিশ্রুতির তালিকার চেয়ে অনেক বেশি কিছু। এটা আসলে একটা সামগ্রিক বয়ান বা ন্যারেটিভ তৈরির চেষ্টা। একটা ন্যারেটিভ। হ্যাঁ, এই বয়ানের মূল ভিত্তি হল বঞ্চনা। সেখানে নদীর বঞ্চনা আছে, ভোট দিতে না পারা তরুণের বঞ্চনা আছে, ফসলের দাম না পাওয়া কৃষকের বঞ্চনা আছে। বক্তা এই সমস্ত বঞ্চনার অনুভূতিকে একত্রিত করে তাকে একটা বৃহত্তর জাতীয়তাবাদী এবং নৈতিক লড়াইয়ের রূপ দিয়েছেন। উনি শুধু সমস্যার কথা বলেননি, প্রত্যেকটা সমস্যার বিপরীতে একটা আকর্ষণীয় স্বপ্নও দেখিয়েছেন। মৃত নদীর বিপরীতে কৃষিভিত্তিক রাজধানী, বেকারত্বের বিপরীতে দেশ গড়ার কারিগর, কেন্দ্রিকতার বিপরীতে স্বাবলম্বী জেলা। অর্থাৎ এটা ভোটারদের শুধু যৌক্তিকভাবে প্রভাবিত করার চেষ্টা নয়, বরং তাদের আবেগ, ক্ষোভ এবং আশাকে একটা নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্যের দিকে পরিচালিত করার একটা সেভাবে সাজানোর নকশা। ঠিক ধরেছেন। আর এই পুরো নকশার ওপরে উনি সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস এবং জাতীয়তাবাদের একটা আবেগঘন আবরণ দিয়েছেন, যা পুরো বিষয়টিকে একটা আদর্শিক লড়াইয়ের চেহারা দেয়। ভাষণের শেষে উনি জোটের প্রার্থীদেরকে জনগণের কাছে নিছক প্রার্থী হিসেবে নয়, বরং আমানত হিসেবে তুলে ধরেছেন। এই একটা শব্দ কিন্তু পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। আমানত বা সেক্রেড ট্রাস্ট, এই শব্দটা নিয়ে ভাবলে আসলেই অনেক কিছু ভাবা যায়। হ্যাঁ, আর এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় ভাবার মতো। যখন একজন রাজনীতিক তার প্রতিশ্রুতিকে একটা সাধারণ চুক্তি বা কন্ট্রাক্ট হিসেবে না দেখে একটা পবিত্র আমানত হিসেবে উপস্থাপন করেন, তখন ভোটার আর নেতার মধ্যেকার সম্পর্কের ধরনটা ঠিক কিভাবে বদলে যায়। তখন কি আমরা আর ভোটার থাকি, নাকি সেই আমানতের রক্ষক হয়ে উঠি? আর এই প্রত্যাশার পরিবর্তন দীর্ঘমেয়াদে রাজনীতির জন্য কী ধরনের প্রভাব ফেলতে পারে?